ঘড়িতে রাত প্রায় 10টার কাটা ছুঁই ছুঁই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখনও এ গ্রাম থেকে সে গ্রামে প্রচার করে বেড়াচ্ছেন। বাদুড়িয়া থেকে প্রচার করে কলকাতায় ফিরছেন অধীর চৌধুরী এবং আমরা 24 ঘন্টা তার সফর সঙ্গী। অধীরদা, এই যে আমরা যা দেখলাম বাদুড়িয়াতে রাত প্রায় 9টা আপনি মিটিং করছেন, এতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়ে রয়েছেন, সকাল 1টায় মিটিং শুরু হয়েছে, এটা কিসের ইঙ্গিত? হ্যাঁ, আমার কাছে কিন্তু এটা খুবই আজকে খুব সিগনিফিক্যান্ট লেগেছে, খুব তাৎপর্যপূর্ণ লেগেছে যে বাদুড়িয়ার মতো জায়গা, প্রত্যন্ত এলাকা, যেখানে দুপুর 1টা থেকে মিটিংয়ের সময় দেওয়া হয়েছে। দুপুরের পর সোমেন মিত্র এসেছিলেন, তিনি ফিরে চলে গেলেন। আমি কিন্তু অবাক হয়ে গেছি যে 8টার পর বাদুড়িয়ার স্কুল গ্রাউন্ডে যে পরিমাণ মানুষ দাঁড়িয়েছিল এবং তাদের সেই স্বতঃস্ফূর্ততা, আমাদের সভা চলাকালীন কারোর ফিরে যাওয়ার কোনো তাড়না ছিল না। সবাই কিন্তু সেখানটাতেই মাঠের মধ্যে মনোযোগ দিয়ে উৎসাহিত, মানে মুগ্ধ হয়েছে। আমি শুধু উৎসাহিত বললে কম বলা হবে, আমি মুগ্ধ হয়েছি। আমার কোনো ধারণা ছিল না যে 24 পরগনা, আমরা তো মুর্শিদাবাদ থেকে জানি যে মুর্শিদাবাদের বাইরে নদিয়ার পর থেকে আর কংগ্রেস কিছু নেই। এটাই একটা ইমপ্রেশন তৈরি করা হয়েছে। এই যে 42টা আসনে ভোট, প্রায় 10 বছর বাদে 2004-এ আপনারা এককভাবে লড়েছিলেন, তারপর থেকে জোট হয়েছিল তৃণমূলের সঙ্গে। ফলে আপনারা জানেনও না এই মুহূর্তে কংগ্রেসের কত সমীকরণ, কত ভোট ইত্যাদি। 42টা ভোটে দাঁড়িয়ে নির্বাচনে প্রার্থী দিয়ে, এটা কি একটা কংগ্রেসের কাছে একটু বেশি রিস্ক হয়ে গেল, নাকি আর কোনো উপায় ছিল না বলে আপনাদের? দেখুন, আমরা রাজনীতি করি, রিস্ক আমাদের হলো কি কার হলো এটা আমাদের ভাবার বিষয় না। আমাদের কাছে এখন সব থেকে বড় কোশ্চেন হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস দলকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, কংগ্রেস দলের বৃদ্ধি ঘটাতে হবে। এই 3টে কথা আমি বুঝি। 1 নম্বর, কংগ্রেস দলকে রক্ষা করতে হবে। 2 নম্বর, কংগ্রেস দলকে বাঁচাতে হবে। 3 নম্বর, কংগ্রেস দলের বৃদ্ধি ঘটাতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আসনে আমরা প্রার্থী দেব। প্রার্থী জিতুক, প্রার্থী হারুক, সেটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গে এই যে বলা হয় কংগ্রেস দল সাইনবোর্ড হয়ে গেছে, কংগ্রেস দল আগামী দিনে মিউজিয়ামে চলে যাবে, কে মিউজিয়ামে যাবে আর কে মিউজিয়ামে যাবে না, আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই। এটার পর থেকে যা খবর পাচ্ছেন, যেভাবে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করছেন ইত্যাদি, আপনি কি মনে করছেন যেটা বাড়ানোর মতন এই মুহূর্তে বাস্তব অবস্থা রয়েছে কংগ্রেসের? তৃণমূলের কে ছেড়ে আপনাদের লড়াই করতে হচ্ছে। তৃণমূলকে 19 থেকে আসন সংখ্যা বাড়াতে হবে, আর পশ্চিমবঙ্গের কংগ্রেসকে 6টা রেখে তারপরে এগোতে হবে। আমরা 34 বছর সন্ত্রাস, তারপর গত 2.5 বছরের তৃণমূলের সন্ত্রাস, 34 আর 2.5 বছর, 36.5 বছর ধরে যুঝে চলেছি। অতএব আমাদের ধৈর্য, লড়াই করার হিম্মত, শক্তি সব আছে। তৃণমূল যে জায়গায় ছিল, তৃণমূল সে জায়গায় থাকবে না। কিন্তু এই যে যখন নায়ক নায়িকার কথা বললেন, এবার তো তৃণমূল কংগ্রেসের যে তালিকা, সেটা তো একেবারে যাকে বলা হয় তারকা খচিত। তৃণমূল দল নিজেরা নিজেদেরকে দুর্বল ভাবতে আরম্ভ করেছে। তৃণমূল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হচ্ছে। তৃণমূল দলের রাজনৈতিক কর্তৃত্ব মমতা ব্যানার্জির হাতে বেশি না কাঁচরাপাড়ার হাতে বেশি, এটা কিন্তু আমাকে ভাবাচ্ছে। মমতা ব্যানার্জির হাতে কিন্তু পার্টির সেই রাশ, অর্থাৎ পার্টির উপর নিয়ন্ত্রণ আলগা হয়ে গেছে। এটা মমতা ব্যানার্জি পার্টির উপর তার নিয়ন্ত্রণ রাখবার জন্য আজকে তাকে ভাইপোকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা নামাতে হচ্ছে। এটা কিন্তু তৃণমূলের একটা রাজনৈতিক সংকট। তার বিরুদ্ধে এবার ইন্দ্রনীল, হ্যাঁ, বিখ্যাত গায়ক, আপনিও তার গান, বিখ্যাত গায়ক কি কুখ্যাত গায়ক আমি জানি না, কিন্তু শুনেছি সে নাকি গায়ক। সেই আগে সিপিএম পার্টির হয়ে গান টান গাইতো। একটু ভয় পাচ্ছেন? আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করি, আমি কোনো ব্যক্তিগত ভয় পাই না কোনোদিন। আমার লড়াই তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে। তাও ধরুন একটা অন্য ইমেজের একজন প্রার্থী, আপনি এত বছর লড়াই করেছেন একটা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে, এই প্রথম আমি যখনই লড়াই করি আমি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করি,
মাঝে ব্যক্তি আমার কাছে গৌণ ব্যাপার। আমার কাছে মুখ্য ব্যাপার হচ্ছে একটা রাজনৈতিক দল, সে কাকে দাঁড় করালো, সে গায়ক কি নায়ক, সে রবীন্দ্রসঙ্গীত গায় কি হিন্দি গান গায়, আমার দেখার দরকার নেই। আমি দেখবো একটা পার্টির বিরুদ্ধে আমাকে লড়তে হবে। আমার লক্ষ্য হবে তৃণমূলকে ধরাশায়ী করা। আমার যখন আমি প্রার্থী, তৃণমূলকে ধরাশায়ী করা, সিপিএমকে ধরাশায়ী করে কংগ্রেসের বিজয় পতাকা ওড়ানো, এটা আমার লক্ষ্য। একটা কি ভোট, এই যে তারকা যারা, ধরুন মুনমুন সেন লড়াই করছেন, সন্ধ্যা রায় লড়াই করছেন, কেউ লড়াই করছে না, ওগুলো সব কিন্তু কে আর মুনমুন সেন লড়াই করছে, বাপরে। তারকাদের সন্ধ্যারায় মুনমুন সেন লড়াই করবে বাঁকুড়ায় গিয়ে? হাই রে হাই, ওই দাঁড় করাচ্ছে আর কি, এটা মজা ভাবছে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে। শতাব্দীরাই জিতেছেন। হ্যাঁ, কি হয়েছে, জিতেছে, পার্টি ছিল, তৃণমূলের ক্ষমতা ছিল, কৃষ্ণনগরে তাপস পাল জিতেছে। ঠিকই তো, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুনমুন সেন জিততেই পারে, কোথাও জিততে পারে, কোথাও হারতে পারে, কিন্তু আমার বক্তব্য তা না। আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল পার্টির জন্ম থেকে আজ পর্যন্ত তৃণমূল পার্টির জন্য যারা রক্ত ঝরালো, ঘাম ঝরালো, প্রাণ দিল, জেল খাটলো, পুলিশের মার খেলো, সিপিএম খুন হলো, আজকে তাদের মতামতটাকে কি কখনো গ্রাহ্য করেছে পার্টি নেতৃত্ব তার প্রার্থী তালিকা তৈরি করার সময়? আমার কিন্তু এটা প্রশ্ন। কারণ এই প্রশ্নটা এই জন্য আরো বেশি করে করছি, কারণ তৃণমূল পার্টি নিজেদেরকে মা মাটি মানুষের পার্টি বলে দাবি করে। তাই মা মাটি মানুষের মতামত নিয়ে কোন মানুষ আর কোন মায়েদের দাঁড় করানো হয়েছে, এটা আমার জানার দরকার আছে। এবং বাংলার মানুষের নিশ্চয়ই এই প্রশ্নটা হওয়া উচিত, বাংলার তৃণমূলীদের এই প্রশ্নটা হওয়া উচিত। আপনি আপনার দলে এবার আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন যে সব শীর্ষ নেতাদেরকে নির্বাচনে লড়াই করতে হবে। আমার তো বলতে মানে কোন রকম দ্বিধা সংকোচ নেই যে কংগ্রেস দল এই মুহূর্তে দীর্ঘদিনের নানা রাজনৈতিক সক্রিয়তার অভাবের কারণে কংগ্রেস দল পশ্চিমবঙ্গে মার্জিনালাইজড হয়েছে। কংগ্রেস দলের শক্তি কমেছে, কংগ্রেস দল দুর্বল হয়েছে, কংগ্রেস দলের অস্তিত্ব রক্ষা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তো কংগ্রেস দলের যখন ক্রাইসিস, আমি বলবো যে কংগ্রেস দলের যখন সংকট, তখন সেই সংকটের সময় সব থেকে এগিয়ে আসা উচিত কাদের? যারা দলকে ভালোবাসে, যারা দলের নেতৃত্ব দিয়েছে কোনো না কোনোভাবে, তাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে কংগ্রেস দলের যারা নেতা আছে তাদেরকে নির্বাচনে এগিয়ে এসে হারা জিতার ভয় না করে লড়াই করতে হবে। সেইটাই রাহুল গান্ধী সমর্থন করেছিল। প্রদীপ দা দাঁড়াতে চাইছেন না, হয়তো দাঁড়াবেন না, জোর করতে দাঁড় করানো যায় না, সমস্যা আছে হয়তো। মানস ভূঁইয়াও দাঁড়াতে চাইছে না, দাঁড়াবে না। আব্দুল মান্নান দাঁড়াচ্ছে, ভালো লাগছে আব্দুল মান্নানকে। 1.5 মাস হলো খাল ধরেছেন এবং তারপরে আপনাকে একটা লোকসভা নির্বাচন ফেস করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে আপনাকে ঘিরে একটা প্রত্যাশা আছে, কারণ যখন গোটা রাজ্যে কংগ্রেস বহু জায়গায় হারছে, একমাত্র মুর্শিদাবাদ আপনি কংগ্রেসকে ধরে রেখেছেন। সেই প্রত্যাশার জায়গা থেকে কংগ্রেস কর্মীদের কি বলবেন? যদি কংগ্রেস কর্মীদের একটাই কথা বলবো যে কংগ্রেস নানা কারণে দুর্বল হয়েছে এবং কংগ্রেস দুর্বল হওয়ার পিছনে আমাদের ত্রুটি আছে, মানুষের কোনো ত্রুটি নেই। মানুষ আবার যদি দেখে যে কংগ্রেস তার স্বমহিমায় ফিরছে, মানুষ কিন্তু আবার কংগ্রেসের পক্ষে চলে আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি দূর দেখতে পাচ্ছি ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের কংগ্রেসের জন্য উজ্জ্বল। ভবিষ্যতে মিলিয়ে নেবেন আমার কথা। এবারে কি তাহলে 6++? অবশ্যই 6-। 6++, এটাই স্লোগান কংগ্রেসের। 6++ হতেই হবে, 6 তো রাখবোই, তারপরেও রেগোবো। বাদুড়িয়াতে রাত 8:30টার পরেও প্রায় কয়েক হাজার মানুষ অপেক্ষা করছিলেন অধীর চৌধুরীর বক্তব্য শোনার জন্য, এবং নিঃসন্দেহে নির্বাচনী প্রচারের প্রথম দিন এবং তার আগে হুগলিতে বিশাল জনসভা অধীর চৌধুরীকে কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে এবং তিনি আত্মবিশ্বাসী যে এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে কংগ্রেস বেশ কিছুটা ভালো ফল করবে। তিনি জানেন লড়াইটা কঠিন, তিনি জানেন চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু আত্মবিশ্বাসী অধীর চৌধুরীর দাবি এবার পশ্চিমবঙ্গের বুকে তার দলের স্লোগান 6++। ক্যামেরায় শুভ্রর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।